আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, পৃথিবীর ইতিহাস কিন্তু বড়ই বিচিত্র। আর রাজনীতির ইতিহাস তার চেয়েও বেশি রহস্যময়। আপনারা যদি ইতিহাসের পাতা একটু উল্টে দেখেন, তাহলে দেখবেন যখনই কোনো ব্যক্তি বা গোষ্ঠী, সমাজ ও রাষ্ট্রের স্বাভাবিক গতি প্রকৃতিকে পাশ কাটিয়ে নিজেদের মতো করে একটি কল্পনা রাজ্য বানাতে চেয়েছে, তখনই কিন্তু প্রকৃতির এক অমোঘ নিয়মে তা মুখ থুবড়ে পড়েছে। ফরাসি বিপ্লবের পর রোবোস্পিয়ারের সেই রেইন অফ টেরর কিংবা অলিভার ক্রমওয়েলের এক নায়কতন্ত্র, ইতিহাস কিন্তু কাউকেই শেষ পর্যন্ত ক্ষমা করেনি। ক্ষমতার দম্ভে যখন একের পর এক ফরমান জারি করা হয়, তখন হয়তো মনে হয় এটাই চিরস্থায়ী। কিন্তু সময়ের কষ্টি পাথরে অথবা নিয়মের জাতাকলে সেই ফরমানগুলো কিভাবে যেন কর্পূরের মতো উড়ে যায়। দেখুন সুপ্রিয় দর্শক, আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই কথাগুলো বড় বেশি, আমি মনে করি, প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু ঠিক এমনই এক নিস্তব্ধ অথচ যুগান্তকারী পতন আমরা দেখতে পেলাম। আপনারা জানেন, সংসদের অধিবেশন আগামী 15ই এপ্রিল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আর এই মুলতবির মধ্য দিয়ে কিন্তু ঘটে গেল এক নীরব বিপ্লব, অথবা বলা যায় একটি স্বপ্নের আনুষ্ঠানিক মৃত্যু। সংবিধানের একটি খুব সাধারণ কিন্তু শক্তিশালী বিধান আছে। কোন সরকার যদি সংসদ না থাকা অবস্থায় অধ্যাদেশ জারি করে, তবে সংসদ বসার প্রথম 30 দিনের মধ্যে, খেয়াল করবেন, 30 কার্য দিবস নয়, ক্যালেন্ডারের হিসাবে পাক্কা 30 দিনের মধ্যে সেই অধ্যাদেশগুলোকে সংসদে অনুমোদন করিয়ে নিতে হয়। তা না হলে সেগুলো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা মৃত বলে গণ্য হয়। আর ঠিক এই সাংবিধানিক গেড়া করেই পড়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা বহু আলোচিত, বহু বিতর্কিত সেই অধ্যাদেশগুলো। সুপ্রিয় দর্শক, আপনারা একটু পেছনের দিকে তাকান। এই সরকার দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক অধ্যাদেশ জারি করে একরকম অধ্যাদেশ কারখানা বানিয়ে ফেলেছিল। মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। উদ্দেশ্য ছিল রাষ্ট্রের খুলনছল পাল্টে ফেলা। কিন্তু এই ১৩৩টি অধ্যাদেশের পরিণতি কি হলো? সংসদে মাত্র ৭১ থেকে ৯১টি বিল পাশের মাধ্যমে ১১৩টি অধ্যাদেশকে কোনো মতে অনুমোদন দেওয়া হয়েছে, যার বেশিরভাগই আবার কাটাছেঁড়া করে চরমভাবে সংশোধন করে পাশ করানো হয়েছে। কিন্তু বাকি ২০টি অধ্যাদেশের ভাগ্যে কি জুটল? এর মধ্যে ৭টি অধ্যাদেশকে তো সংসদ রীতিমতো ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাতিল করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। আর বাকি ১৩টি অধ্যাদেশ, যেগুলো নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি ছিল, সেগুলো কিন্তু সংসদে উত্থাপন করার সাহসই কেউ পেল না। ফলে ওই যে সংবিধানের ৩০ দিনের নিয়ম, সেই নিয়মের খড়ায় পড়ে এই ১৩টি অধ্যাদেশ একদম বিনা নোটিশে, নীরবে নিভৃতে মৃত্যুবরণ করল। এই যে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়া ১৩টি অধ্যাদেশ, এর মধ্যে কি, কি ছিল সেটা জানা দরকার। এর মধ্যেই লুকিয়ে ছিল প্রফেসর ইউনূসের সেই স্বপ্নের গণভোট আর সাংবিধানিক পরিষদ গঠনের রূপরেখা। এই বিষয়গুলো নিয়ে দেশের ভেতরে কতই না আলোচনা, কতই না উত্তেজনা ছিল। জুলাই সনদের বাস্তবায়ন থেকে শুরু করে রাষ্ট্রকে নতুন করে সাজানোর যে একরোখা জেদ আমরা দেখেছিলাম, তা কিন্তু ওই সংসদের ফ্লোরে গিয়ে একদম চুপসে গেল। এখানে কিন্তু একটা খুব সূক্ষ্ম রাজনৈতিক চাল বা ব্যর্থতা লুকিয়ে আছে। আপনারা দেখুন, এই যে গণভোটের ডিজাইন করা হয়েছিল, সেটা আসলে কতটা অদ্ভুত এবং হাস্যকর ছিল। একটি ব্যালটে ৪টি ভিন্ন ভিন্ন প্রশ্ন, কিন্তু উত্তর দেওয়ার জায়গা মাত্র একটি, হয় হ্যাঁ, না হয় না। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন,
একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা হয়তো ৩টি প্রস্তাবে সম্মতি জানাচ্ছি। কিন্তু একটিতে ঘোর আপত্তি আছে। তাহলে একজন সাধারণ নাগরিক হিসাবে কি করব? আমাদেরকে রীতিমতো বাধ্য করা হচ্ছে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পুরো প্যাকেজটাতে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সংসদে দাঁড়িয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় এই মেটিকুলাস ডিজাইনকে জাতির সাথে, দেশের ভোটারদের সাথে এক ধরনের নিপুণ প্রতারণা বলে আখ্যা দিয়েছেন। আর এই প্রতারণার জালটি কিন্তু শেষ পর্যন্ত সংসদ নামক প্রতিষ্ঠানটি ছিন্ন করে দিল। শুধু ছিন্ন করেই কিন্তু ক্ষান্ত হয়নি। তারা এই অধ্যাদেশগুলোকে রীতিমতো ভ্যানিশ করারও কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে গণভোট, এই গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ এগুলো ছুঁড়ে ফেলার কারণে আসলে কি হতে পারে? দেখুন, এখন পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে নতুন সরকার অথবা বিএনপির সরকার গঠন হওয়ার পর এখন পর্যন্ত আমরা দেখেছি একটা বিষয় নিয়ে সবথেকে বেশি কিন্তু দ্বন্দ্ব চলছে, এবং সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের সংবিধান। ইতিমধ্যে কিন্তু আমরা একটি ঘটনা দেখেছি ঢাকার টিএসসিতে। সেখানে বাংলাদেশের সংবিধানের অনুলিপির মতো একটা কপি বানিয়ে সেটা পুড়িয়ে দেওয়ার মতো দুঃসাহস করা হয়েছে। যদিও এখন পর্যন্ত বর্তমান সরকারকে এই বিষয়ে কোনো ধরনের রিঅ্যাক্ট করতে দেখা যায়নি কিংবা অ্যাকশন নিতে দেখা যায়নি। তবে ওই যে সংবিধান নিয়ে দ্বন্দ্ব, এই সংবিধান নিয়ে দ্বন্দ্বটা কিন্তু এখন পুরোপুরিভাবে ক্লোজড হয়ে গেল। কারণ এই গণভোটের মাধ্যমেই কিন্তু এই সংবিধান বাতিল কিংবা রিফর্মের চিন্তাভাবনা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এসেছিল, বা এই গণভোটের মূল উদ্দেশ্যই ছিল কিন্তু এগুলো। এখন যেহেতু গণভোটটাই অটোমেটিক্যালি ডিসেবল হয়ে গেল, তাহলে এই সংবিধানের যে সকল প্রস্তাবনাগুলো আছে সেই প্রস্তাবনাগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিসেবল হয়ে যাচ্ছে। তাহলে সংবিধান নিয়ে যাদের মাথা ব্যথা, সংবিধান নিয়ে যাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি রয়েছে, যারা সংবিধানের হুবহু কপি বানিয়ে ব্যঙ্গ করে পোড়াচ্ছেন, তাদের আসলে এখন কি হবে? এই প্রশ্নটির উত্তর খুব একটা কিন্তু সহজ নয়। দেখুন, প্রথমত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এই সংবিধানকে ঘিরে পূর্বেও অস্থির ছিল। এখন এগুলো বাতিল হওয়ার কারণে বা এগুলো নীরবে অদৃশ্য হয়ে যাওয়ার কারণে যারা এই সংবিধান বাতিলের পক্ষে নানা ধরনের আওয়াজ তুলছিলেন, হুঙ্কার দিচ্ছিলেন, তারা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য মাঠে আন্দোলন করতে পারেন। আর এই আন্দোলনের ফলাফল হিসাবে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে, যেটি আসলে বর্তমান সরকারও আশা করছে না, এমনকি দেশের জনগণও কোনোভাবে আশা করছে না। এখন দেশে যদি নতুন করে কোনো অস্থিরতা দেখা দেয়, তাহলে যারা এই আন্দোলন করবে তাদের সংখ্যা যাই হোক না কেন, তারা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে এমন ঘৃণার পাত্রে পরিণত হবে, যে ঘৃণার কারণে দেশের জনগণ বা দেশের মানুষ তাদের দিকে কখনোই আর মুখ তুলে তাকাবে না। তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নেবে। তাহলে বাংলাদেশের রাজনীতিটা আসলে কিভাবে চলবে? দেখুন, এখানেই কিন্তু লুকিয়ে আছে একটি পর্দার আড়ালের গভীর খেলা। সম্প্রতি আমরা দেখেছি সংসদে একটি বিল পাস হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের উপর শাস্তি আরোপ করে। আমি মনে করি এই যে সংবিধান কিংবা গণভোটের অধ্যাদেশ, এই চক্রটিকে এক প্রকার সাইলেন্ট করার জন্য আওয়ামী লীগের এই ট্রাম্প কার্ডটি বিএনপি সরকার সংসদে ব্যবহার করেছে। কারণ আওয়ামী লীগকে বিল পাস করার মাধ্যমে নিষিদ্ধ করার কারণে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনেক জায়গায় আওয়ামী লীগ কিন্তু তাদের নীরব বিপ্লব বা সামাজিক যোগাযোগ বিপ্লব দেখিয়ে দিয়েছে। দেশের প্রায় ৬ থেকে ৭ কোটি মানুষ কিন্তু একটি হ্যাশট্যাগ ব্যবহার করেছে। সেই হ্যাশট্যাগটি হচ্ছে আমি আওয়ামী লীগ। এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো হিসাব নয়।
যারা ফেসবুকের হ্যাশট্যাগ নিয়ে ডেটা অ্যানালাইসিস করেন, তাদের একটি রিপোর্টে কিন্তু এটি উঠে এসেছে। এখন একবার ভেবে দেখুন তো, দেশের ৬ থেকে ৬.৫ কোটি মানুষ যদি নীরব বিপ্লবে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে পারেন যে আমি আওয়ামী লীগ, তাহলে ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানটা আসলে কোথায় যাবে? এখন আমি ১ম এ বলেছি যে বিএনপি একটি ট্রাম্প কার্ড খেলেছে। সেই ট্রাম্প কার্ডটি আসলে কি? দেখুন, যারা সংবিধান নিয়ে নানা ধরনের কথাবার্তা বলতেন, আন্দোলনের ডাক দিয়েছিলেন, তাদেরকে এক কথায় এখানে পিনপণ নীরব করে দেওয়া হয়েছিল। যখন দেশের একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ থাকা অবস্থায় বা নিষিদ্ধ হওয়ার পর এরকম একটি নীরব বিপ্লব দেশের জনগণের কাছে উপস্থাপন করে, তখন একটি ক্ষুদ্র অংশ যারা সংসদে বিরোধী দল রয়েছেন কিংবা সংবিধান নিয়ে কথা বলছেন, তারা কিন্তু রীতিমতো আতঙ্কে পড়ে যান। কেন আতঙ্কে পড়েন? কারণটা হচ্ছে, যদি এই ৬ কোটি বা ৬.৫ কোটি মানুষ এই নিষিদ্ধ বিলের কারণে কোনোভাবে রাস্তায় নেমে পড়েন, দেয়ালে পিঠ ঠেকার কারণে, তাহলে তাদের এই সংবিধান পরিবর্তনের আন্দোলন তো চাপা পড়বেই। এমনকি এই সংসদের বর্তমান যে পরিবেশ, সেই পরিবেশও টিকবে কিনা সেটা নিয়েও কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে গিয়েছিল বা তৈরি হওয়ার অবস্থায় চলে গিয়েছিল। যার কারণে তারা সবকিছু বাদ দিয়ে আওয়ামী লীগকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই বিষয়টি নিয়ে কিন্তু চিন্তিত হয়ে গেছে। এবং এই সুযোগেই আমরা দেখলাম যে সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়ে গেল। ৩০ দিন বা ৩০ ক্যালেন্ডারের পাতায় যে সংখ্যা, সেই সংখ্যাটিও কিন্তু অতিবাহিত হয়ে গেল। এই অতিবাহিত হওয়ার কারণে সংবিধান বিষয়ক যাদের বিভিন্ন ধরনের মতাদর্শ রয়েছে, যারা সংবিধান সংস্কার অধ্যাদেশ নিয়ে তর্ক-বিতর্ক করছিলেন, তাদের এই গণভোট এবং এই সংবিধান বিষয়ক সকল ধরনের কথাবার্তা কিন্তু চাপা পড়ে গেল। আর এটাই কিন্তু বিএনপি চেয়েছিল। এক ঢিলে দুই পাকে শিখার। এখন আওয়ামী লীগও কিন্তু বিল পাসের মাধ্যমে নিষিদ্ধ হয়ে গেল। বিরোধী দলও কিন্তু সন্তুষ্ট যে আওয়ামী লীগ ফোবিয়া যেটি তাদের মধ্যে রয়েছে, সেটি এখন আর নেই। তবে যেভাবে এত আওয়ামী লীগ সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিপ্লব ঘটিয়ে দিয়েছেন, তাতে বোঝা গেল যে এই নিষিদ্ধ বিল পাস করে আওয়ামী লীগের সাংগঠনিক সক্রিয়তা, আওয়ামী লীগের মধ্যে কমিউনিকেশন, এটি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করলে দেখবেন, আওয়ামী লীগের প্রত্যেকটি মানুষ কিন্তু তাদের প্রোফাইলে একটি ছবি দিয়ে রেখেছে। সেখানে কিন্তু তার নিজের ছবির নিচেই লেখা আছে আমি আওয়ামী লীগ। অর্থাৎ এটি আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে বা তারা একে অপরের সাথে যে বন্ডিং আবদ্ধ, সেই বন্ডিংটাকে আরো মজবুত করে দিয়েছে। এখন বিএনপি, আওয়ামী লীগ উভয়ই এখানে লাভবান হয়েছে। যদি বিরোধী দল বা যারা এই গণভোট কিংবা সংবিধান নিয়ে আন্দোলনে যেতে চাচ্ছেন, তারা কিন্তু যেমন বিএনপিকে প্রশাসনিকভাবে ভয় পাবেন, দমন পীড়নের ভয় পাবেন, ঠিক একইভাবে আওয়ামী লীগ যদি এই ইস্যুটিকে কেন্দ্র করে মাঠে নেমে পড়ে, তাহলে এই যে সংখ্যায় কম সংসদের বিরোধী দল, তারা কিন্তু আদৌ রাজনীতির মাঠে টিকতে পারবে না। আর বিএনপির যে লাভটা হলো, সেটি তারা কিন্তু বিরোধী দলকে খুব ভালোভাবে কন্ট্রোল করে ফেলল। তাদের যে দাবি-দাবা সেগুলোকেও নিয়ন্ত্রণ করে ফেলল। এবং তাদের ইচ্ছা অনুযায়ী তারা যেটি চেয়েছিল সেটি কিন্তু সংসদে চালিয়ে নিল। আবার তাদের একমাত্র সর্ববৃহৎ প্রতিপক্ষ আওয়ামী লীগকেও কিন্তু তারা একসাথে ২ টি বার্তা দিল। প্রথমত, ফিরতে হলে নিজেদের শক্তি ব্যবহার করে ফিরো। আমরা তোমাদের বাধা দিব। তোমরা যদি পারো বাধা টপকে ফিরো। আর দ্বিতীয়ত, আমরা তোমাদেরকে চিরতরে রাজনীতি থেকে বিতাড়িত করে দিলাম। তোমাদের যদি ক্ষমতা থাকে, তাহলে তোমরা যদি পারো রাজনীতির মাঠে ফেরার চেষ্টা করো অথবা সমঝোতা করার চেষ্টা করো।
এখন আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সক্রিয় যদি হয় এবং সমঝোতা করার চেষ্টা যদি করে, তাহলে বিষয়টি হয়তো অন্যদিকে যাবে। আর আওয়ামী লীগ যদি আন্দোলন করার চেষ্টা করে, তাহলে বিষয়টি অন্যদিকে গড়াবে। কিন্তু ঘুরে ফিরে সংসদের বিরোধী দল যারা রয়েছেন, জামাতে ইসলাম, এনসিপি এবং তাদের যে জোট, সেই জোট কিন্তু পড়েছে মহাবিপাকে। এবং এই বিপাক থেকে উত্তরণের জন্য তাদেরকে এখন বিএনপির সাথে মতে মত মিলিয়ে দেশ পরিচালনা করা ছাড়া আমার মনে হয় না আর কোনো উপায় হাতে আছে। এখন তারা যদি সেটি না করে আন্দোলন সংগ্রামের পথ বেছে নেয়, তাহলে আমার মনে হয় না যে এই সরকার তাদেরকে প্রশ্রয় দেবে। যদি প্রশ্রয় দেয়, তাহলে এই সরকারের গদি নিয়ে আমি মনে করি টানাটানি পড়ে যাবে। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের সবকটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে। এটি সেই প্রথম থেকে এখন পর্যন্ত। এবং আওয়ামী লীগ ফেরার কোনো কথা বললেই কিন্তু এই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যায়। এটি কিন্তু আওয়ামী লীগের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগ কিভাবে এগুলো মোকাবেলা করবে, এটা একমাত্র আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়বস্তু। তবে আর গণভোটের প্রসঙ্গে ফিরে আসি। প্রশ্ন হচ্ছে, এই যে এত বড় একটা আয়োজন করা হলো, এর দায়ভার কে নেবে? আপনারা নিশ্চয়ই জানেন, সাধারণ নির্বাচনের সাথে সাথে এই গণভোট আয়োজনের জন্য রাষ্ট্রের কোষাগার থেকে অতিরিক্ত প্রায় ১,৫০০ কোটি টাকা কিন্তু ব্যয় করা হয়েছে। মুস্তফা সারওয়ার ফারুকীর মতো মানুষদের দিয়ে কোটি কোটি টাকা খরচ করে এর পক্ষে ব্যাপক প্রচারণাও কিন্তু চালানো হয়েছিল। কিন্তু দিন শেষে ফলাফল কি দাঁড়ালো? শূন্য। এই যে ১,৫০০ কোটি টাকা, এটা তো আর কারো পৈতৃক সম্পত্তি নয়, তাই না? এটা এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা, ঘাম ঝরানোর টাকা। এই টাকাগুলো স্রেফ পানিতে ফেলে দেওয়া হলো। এখন কিন্তু স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন উঠবে, এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির দায় কে নেবে? প্রফেসর ইউনূস কি তার নিজস্ব তহবিল থেকে এই ১,৫০০ কোটি টাকা রাষ্ট্রের কোষাগারে ফেরত দেবেন? নাকি এই ভুলের জন্য তাকে জরিমানার সম্মুখীন হতে হবে? দর্শক, আপনারা মিলিয়ে নেবেন। আজকে হয়তো সময়টা একটু অন্যরকম। কিন্তু ভবিষ্যতে কোনো না কোনো দিন কেউ না কেউ ঠিকই এই টাকার হিসাব চেয়ে আদালতের বারান্দায় গিয়ে দাঁড়াবেন। একটা রিট বা একটা জনস্বার্থ মামলা হওয়া কিন্তু মোটেই অস্বাভাবিক কিছু নয়। তখন কিন্তু প্রফেসর ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলী এক ভয়াবহ আইনি এবং একই সাথে সাথে নৈতিক সংকটের মুখোমুখিও হবেন। দর্শক, একটু ভেবে দেখুন, এই যে সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে যারা মহা উৎসাহে শপথ নিয়েছিলেন, তাদের এখন আসলে কি হবে? অধ্যাদেশই তো বাতিল হয়ে গেল। তাহলে তাদের সেই শপথের আর কোনো আইনি বৈধতা কি থাকলো? পুরোটাই তো এখন অবৈধ এবং অর্থহীন হয়ে গেল। এই মানুষগুলোর সামাজিক অবস্থান এখন কোথায় গিয়ে দাঁড়ালো? আসলে যখন মানুষের মনে এই ধারণা জন্মায় যে তারা আইনের চেয়ে বড়, তারা যা খুশি তাই করতে পারে এবং কেউ তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবে না, ঠিক তখনই এমন সব ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল মতামতকে সম্পূর্ণ অগ্রাহ্য করে একরোখা জেদের বশবর্তী হয়ে এই যে গণভোটের আয়োজন করা হয়েছিল, তার পরিণতি যে শুভ হবে না, সেটা কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকই আগে থেকে নানাভাবে আঁচ করতে পেরেছিলেন এবং বলেছিলেন। রাজনীতিতে জেদ বা একগুঁয়েমির কোনো স্থান নেই। এখানে চলতে হয় সমঝোতা, আলোচনা এবং সর্বোপরি দেশের সংবিধান ও আইনের প্রতি সম্পূর্ণরূপে শ্রদ্ধা রেখে। আজকে মানবাধিকার কমিশন বা গুম কমিশনের মতো কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশও বাতিল হয়ে গেল। হয়তো এর মধ্যে কিছু বিষয় সত্যি ভালো ছিল, যা দেশের জন্য আমি মনে করি প্রয়োজন ছিল। কিন্তু ওই যে প্রক্রিয়ার মধ্যে যদি গলদ থাকে, যদি উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থাকে, তাহলে ভালো জিনিসটাও কিন্তু টেকানো যায় না। তড়িঘড়ি করে সংসদকে পাশ কাটিয়ে
নিজেদের মতো করে আইন চাপিয়ে দেওয়ার এই যে প্রবণতা, এটা কিন্তু দেশের গণতান্ত্রিক রীতিনীতির জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। বিরোধী দলের সদস্যরা যে এর প্রতিবাদে ওয়াকআউট করছেন, সেটা কিন্তু একটি শক্তিশালী বার্তা দেয়। বার্তাটি হলো, সংসদ এখন আর রাবার স্ট্যাম্প নয়। চাইলেই যেকোনো উদ্ভট ফরমান এখানে কিন্তু পাশ করিয়ে নেওয়া যাবে না। প্রিয় দর্শক, এই পুরো ঘটনা প্রবাহ থেকে আমাদের একটা বড় শিক্ষা কিন্তু নেয়ার আছে। ক্ষমতার চেয়ারে বসে কেউ যদি মনে করেন তিনি অজেয়, তিনি যা বলবেন সেটাই আইন, তাহলে তিনি আসলে বোকার স্বর্গে বাস করছেন। রাষ্ট্রের নিজস্ব একটা ইকোসিস্টেম আছে। এর নিজস্ব কিছু রক্ষা কবচ আছে। যখনই সেই রক্ষা কবচে কেউ আঘাত হানতে চায়, রাষ্ট্র কিন্তু তার নিজের মতো করে প্রতিহত করে। এই যে ২০টি অধ্যাদেশের মৃত্যু হলো, এটা শুধু কয়েকটি কাগজের মৃত্যু নয়। এটা আসলে একগুঁয়েমি, স্বেচ্ছাচারিতা এবং অগণতান্ত্রিক প্রক্রিয়ার একটি আইনি মৃত্যু। সামনে পরিস্থিতি কোন দিকে যায়, ডক্টর ইউনূস এই আইনি ও রাজনৈতিক ধাক্কা কিভাবে সামলান, আর দেশের সাধারণ মানুষ তাদের সেই নষ্ট হওয়া ১,৫০০ কোটি টাকার হিসাব কিভাবে আদায় করে, এর পাশাপাশি আওয়ামী লীগ এবং বিরোধী দলের অবস্থান কিরকম হয়, সেটাও কিন্তু দেখার বিষয়। রাজনীতি বড়ই নিষ্ঠুর। এখানে শেষ কথা বলে কিছু নেই। আজকে এই পর্যন্তই। আজকের এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো ধরনের মতামত থেকে থাকে, সেটা পক্ষে হোক, বিপক্ষে হোক, ভালো হোক কিংবা খারাপ হোক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের কমেন্টস আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দেশের জন্য দোয়া করবেন। নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।